নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গল ভার্সেস আল আরাবি এই ম্যাচের পরে পাঁচটা এমন গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় বিষয় যেটা আজকে আমরা জানতে পারলাম এই ম্যাচটা দেখে। এবং এরকম 5 পয়েন্টের ভিডিও হয়তো আপনারা আগেও দেখেছেন এবং এই সিজন কন্টিনিউ এটা করব অবশ্যই, এবং আজকের দিনে স্পেসিফিক্যালি এই 5 পয়েন্টের ভিডিও তো বানাতেই হতো। তো চলুন শুরু করা যাক। যদিও পয়েন্টসগুলো ডিসকাস করার আগে আজকের যে তারিখটা বলি, 12ই অগাস্ট 2026, এবং 3 বছর আগে এই 12ই অগাস্ট 2023 সালে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল। সেই একটা লম্বা অপেক্ষা তারা কিন্তু শেষ করেছিল মোহনবাগানের সঙ্গে, যে ডার্বি জয়ের একটা অধরা বা বলতে পারেন যে একটা লম্বা অপেক্ষা। আটটা ডার্বি, 4 বছরের একটা দীর্ঘ অপেক্ষা তারা কাটিয়ে উঠেছিল এই 12ই অগাস্টের দিনে। এবং তারপরেও কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচটা শেষ হওয়ার পরেও কিন্তু বৃষ্টি হয়েছিল, এবং আজকে এখন যখন আমি এটা রেকর্ড করছি ভিডিওটা, তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। অর্থাৎ 12ই অগাস্ট এবং বৃষ্টি যথেষ্ট লাকি ফর ইস্ট বেঙ্গল। এবং শুধু লাক নয়, ইস্ট বেঙ্গলের কিন্তু পারফরমেন্স কথা বলেছে আজকে। এমন না যে তারা লাকি ছিল বা এরম কিছু ছিল, ইস্ট বেঙ্গল খেলেছে ইস্ট বেঙ্গলের মতো। এবং আমরা যে কথাটা বারংবার বলে থাকি যে এএফসির মঞ্চে ইস্ট বেঙ্গল জ্বলে ওঠে, এএফসির মঞ্চে ইস্ট বেঙ্গল প্রমাণ করে তারা কত বড় দল, এবং এটা কিন্তু আবারও প্রমাণ করলো ইস্ট বেঙ্গল। ঠিক এই জায়গাটা আমি দাঁড়িয়েছি, ভিআইপি যে গেটটা সেটা ঠিক সামনেই, এবং এখান থেকে একটু দূরে অ্যাকচুয়ালি ভিওআইবি কে যে মেইন পিচ, তার সাইডে গতকাল আমরা ভিডিওতে বলছিলাম যে ইস্ট বেঙ্গল কি প্রমাণ করতে পারবে যে এএফসির মঞ্চে যে তারা জ্বলে ওঠে, এশিয়ার মঞ্চে ইস্ট বেঙ্গলকে আটকানো খুবই কঠিন। ইস্ট বেঙ্গল কিন্তু আজকে সেইটাই প্রমাণ করেছে। বাট হ্যাঁ, আমরা এই 5 পয়েন্টের ভিডিও যদি কন্টিনিউ করি, তাহলে ফার্স্ট পয়েন্ট অবশ্যই will be dedicated to Antonio Lopez Habas. কারণ why not? He is the mastermind behind East Bengal's performance. যেভাবে কুল অ্যান্ড কম্পোজড ভাবে ডিসিশন মেকিং গুলো আজকে অ্যান্টোনিও লোপেস হাবাস পিচের মধ্যে ইন্ট্রোডিউস করলে, আমার মনে হয় সেটা এক কথায় অসাধারণ। পুরো ম্যাচটা যখন চলছিল, ইস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে ট্রেল করছিল 1-0 গোলে, তারা পিছিয়ে ছিল। এবং তারপরে যেই ইকুয়ালাইজারটা এলো ইস্ট বেঙ্গলে, তখনই কিন্তু তিনি সাব আউট করে দিলেন ড্যানি র্যামিরেজকে, এবং ইস্ট বেঙ্গল খেলছিল আবারও দুই বিদেশিতেই মাত্র। এবং ড্যানি র্যামিরেজ দ্য মেন প্লে মেকার অফ ইস্ট বেঙ্গল, তাকে উঠিয়ে নেওয়া হলো এবং কাকে আনা হলো, পি বিষ্ণুকে। বা পিচের মধ্যে কিন্তু পেস ইনজেক্ট করলেন কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। এমন না যে কোয়ালিটিকে তিনি আন্ডারমাইন করছেন, কোয়ালিটিকে সাইডে রেখে তিনি কিন্তু পেস আনলেন, যে না, খেলার যে মোডটা, এবং এটাই আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স কোথাও না কোথাও। তিনি জানেন যে ম্যাচটা আস্তে আস্তে 80 মিনিট 85 মিনিটে গড়িয়ে গেছে, এবং খেলার স্পিডটা অনেকটা কমে যাবে। এখন যদি পেসি প্লেয়ার্স আমি নামিয়ে দিতে পারি, স্পিডি উইঙ্গার্স নামিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কাউন্টার অ্যাটাকও যথেষ্ট লিথাল হবে। এবং আমরা লাস্ট যে 3টে গোল সেটা কিভাবেই দেখলাম, কাউন্টার অ্যাটাকে আমরা সেই গোলগুলো কিন্তু পেলাম। যদি আপনারা কথা বলেন, প্রত্যেকটা গোল, ইনফ্যাক্ট ডেভিডের 3rd গোল, রোহিত দানুর 4th গোল, প্রত্যেকটাই ছিল কাউন্টার অ্যাটাকে। সো আরও অনেক ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স ছিল ফ্রম অ্যান্টোনিও লোপেস হাবাস। ইনফ্যাক্ট ডেভিডকে 113 মিনিটে তিনি নামিয়েছিলেন। জানেন যে ডেভিড কিরকম গোল সন্ধানী একজন প্লেয়ার, এবং যদি বক্সে ঠিকঠাক তিনি গোল পেয়ে যান, এবং যখন আল আরাবি পিছিয়ে আছে তাদের এগেনস্টে অবশ্যই কিন্তু ডেভিড জ্বলে উঠতে পারে, এবং ঠিক তাই কিন্তু অ্যাকচুয়ালি হলো। রোহিত দানুকে আনা হোক, ডেভিডকে আনা হোক, অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু আজকে একেবারে দ্য স্ট্যান্ড আউট পারফর্মার। পয়েন্ট নাম্বার 2, অবশ্যই মোহাম্মদ রাশিদ। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা যখন পরবর্তী মরশুমগুলোতে, ধরুন আজ থেকে 4-5 বছর পর, যখন ইস্টবেঙ্গল সমর্থকরা এই টিমটা নিয়ে কথা বলবে, ইস্টবেঙ্গল নিয়ে কথা বলবে, অবশ্যই যারা অনেকদিন ধরে খেলা দেখছেন তারা তাদের সময়কার, তাদের জেনারেশনের প্লেয়ারদের কথা তো বলবেনই। সেখানে কিন্তু বড় বড় প্লেয়ার তারা খেলেছেন, ডগলাস খেলেছেন, মাইকোকোর মতো প্লেয়ার খেলেছে। বাট হয়তো এই সব প্লেয়ারদের সঙ্গে একটা প্লেয়ারের কথা আবারও বলবেন তারা, মোহাম্মদ রাশিদ। হোয়াট এ প্লেয়ার হি ইজ! এমন না যে তিনি প্রচন্ড হাই প্রোফাইল প্লেয়ার, অনেক বড় বড় ইউরোপিয়ান লিগস থেকে তিনি এসেছেন, এমনটা নয়। কিন্তু তিনি প্যালেস্টাইন ন্যাশনাল টিমের প্লেয়ার। প্যালেস্টাইনের ফিফা র্যাঙ্কিংও ভারতের থেকে বেশ ভালো, কিন্তু খুব একটা ভালো না যে ওয়ার্ল্ড কাপ খেলার মতো তাদের বলতে পারেন যে যোগ্যতা আছে। বাট স্টিল সেই প্যালেস্টাইনের প্লেয়ার, তিনি খেলেছিলেন ইন্দোনেশিয়ান লিগে, এবং তারপরে গত বছর এসেছিলেন ইস্ট বেঙ্গলে। এবং সেই প্লেয়ার আজকে যে খেলাটা তিনি খেললেন, আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলে খুব কম এরকম মিডফিল্ডার্স এসছে বা সেন্ট্রাল মিডফিল্ডার্স এসছে যিনি খেলাটাকে এতটা বেশি ডমিনেট করতে পারে বা এতটা বেশি কন্ট্রোল করতে পারেন। ডিফেন্স বলুন, মাঝমাঠ বলুন, কিংবা গোল করার দিক থেকেও বলুন, মোহাম্মদ রাশিদ কিন্তু সবটা করতে পারেন। ম্যাচের একেবারে শুরুতে একটা শট তিনি মেরেছিলেন, সেটা আনফর্চুনেটলি গোলকিপার সেভ করে দিয়েছিলেন। বাট স্টিল যে
যে সেকেন্ড গোলটা ইস্ট বেঙ্গল করে অ্যাকচুয়ালি এক্সট্রা টাইমে, মোহাম্মদ রাশিদ কিন্তু একদম পিন পয়েন্ট অ্যাকিউরেসি দিয়ে সেই ভলিটা তিনি এক্সিকিউট করেন এবং গোলটাও কিন্তু হয়, এবং সেখানে আমার মনে হয় ম্যাচটা কমপ্লিটলি ফিনিশ হয়ে যায়। আল আরাবি একেবারে মেন্টালি কিন্তু ডিভাস্টেটেড হয়ে যায়। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2, মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু লম্বা রেসের ঘোড়া ফর ইস্ট বেঙ্গল, অ্যান্ড নো ডাউট হি ইজ দ্য ক্যাপ্টেন ফর ইস্ট বেঙ্গল। এবং যেই দায়িত্বটা তিনি এবার নিয়েছেন ইস্ট বেঙ্গলে, তিনি একটা পে কাট নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলে এই বছর সই করেছেন, অর্থাৎ আগের বছর তিনি যেই স্যালারিটা পেতেন সেই স্যালারিটা এই বছর তিনি পান না, তার থেকে কিন্তু কম পান। বাট লয়্যালটি টুয়ার্ডস দ্য ব্যাচ, লয়্যালটি টুয়ার্ডস দ্য ক্রাউড, মোহাম্মদ রাশিদ ইজ ইন্ডিড আ হিরো। পয়েন্ট নাম্বার 3 তে আমরা যদি আসি তাহলে অবশ্যই আমরা কথা বলবো একটুখানি আল আরাবি নিয়েও কথা বলি, কারণ যেই প্রি সিজনটা তারা করে এসেছিলেন এক্সে ইন্ডিয়াতে, অ্যাকচুয়ালি 3 সপ্তাহ লম্বা প্রি সিজন ইন টার্কি, সেখানে আরজুরুম স্পোর বলুন, পিরামিডস এফসির মতো দলের বিরুদ্ধে তারা ফ্রেন্ডলি খেলেছে। এক কথায় টপ নচ প্রি সিজন, একটা যে কোনো ক্লাবের স্বপ্ন থাকে এরকম অ্যাকচুয়ালি একটা প্রি সিজন করার। ওয়্যার অ্যাজ ইস্ট বেঙ্গল 1 মাসেরও প্রিসিজন তারা করেনি। কোচ অ্যান্টোনিও লোপেজ হাওয়াজ মাত্র 3 থেকে 4টে প্র্যাকটিস সেশন পেয়েছিলেন, তারপরে তিনি নেমে গেছিলেন ডার্বিতে, এবং সেখানে আনফরচুনেটলি ইস্ট বেঙ্গলকে হারতে হয়। বাট তারপরে ইস্ট বেঙ্গল কিন্তু ফিরে তাকায়নি। ইস্ট বেঙ্গল ম্যাচের পর ম্যাচ জিতেছে, অবশ্যই সাউথ ইউনাইটেডকে হারিয়েছে তারা, তারপর সিআইএসএ প্রোটেক্টার্স তারা হারিয়েছে, এবং সবাই একটা বলতে পারেন যে ভেবেছিল যে এরা তো ছোট টিম, এদের এগেনস্টে জিতলেই কি হবে। বাট আজকে ইস্ট বেঙ্গল প্রমাণ করে দিল এই ম্যাচটা অ্যাকচুয়ালি টেস্ট ছিল ফর ইস্ট বেঙ্গল অ্যান্ড দেয়ার প্লেয়ার্স, যে কতটা তারা রেডি ফর বিগ ম্যাচেস। এবং আমার মনে হয় যে এর থেকে বেটার এক্সাম্পল বা এর থেকে বেটার এক্সিকিউশন হতে পারে না। সো অবশ্যই প্রি সিজন একটা ফ্যাক্টর। এবং কি বললেন আল আরাবি হেড কোচ গোরান সালভিচ, তার যদি কথা বলতে একটু জাস্ট কথা বলিনি, তিনি কিন্তু অবশ্যই বললেন যে আমরা আশা করেছিলাম যে ইস্ট বেঙ্গল ভালো দল, বাট যে খেলাটা ইস্ট বেঙ্গল খেলেছে এটা কোথাও না কোথাও আমাদেরই ফল্ট। ইস্ট বেঙ্গল মাত্র 30 মিনিটের মাথায় কিন্তু পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়ে চলে গেছে, এবং অবশ্যই ডিজার্ভিং টিম হিসেবে কিন্তু তারাই জিতেছে, এবং অনেকবার কিন্তু কংগ্রাচুলেটও করলেন ইস্ট বেঙ্গলকে। এবং পাশাপাশি তিনি বললেনও যে আমরা আমাদের চান্সেস পেয়েছিলাম, বাট সেগুলো আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, সেই জন্য আমরা হেরেছি। বাট আগে নাথিং টু টেক অ্যাওয়ে ফ্রম ইস্ট বেঙ্গল। এবং কোচ অ্যান্টোনিও লোপেজ হাওয়াজও কিন্তু যখন প্রেস কনফারেন্স রুমে ঢুকলেন সে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সের জন্য, তিনি কিন্তু একটা অসাধারণ কোট দিয়েছেন। এবং সেই কোটটা কি, মানে এটা প্রেস কনফারেন্স ইনক্লুডেড না, প্রেস কনফারেন্সের যখন শুরু হবে তখন তিনি যখন স্টেজে উঠছিলেন তখন তিনি বলেছিলেন, ইউ গাইজ টেল দ্যাট হোয়াট ইজ ইন্ডিয়ান ফুটবল, দিস ইজ ইন্ডিয়ান ফুটবল। অ্যান্টোনিও লোপেজ হাওয়াজ কিন্তু এই কথাটা বললেন। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট কোটস অফ দিস সিজন, নো ডাউট অ্যাবাউট ইট। যাই হোক, আমরা পয়েন্ট নাম্বার 4-এ যদি যাই তাহলে সেখানে এত পয়েন্ট আছে, দেখুন আজকে 10 পয়েন্টের ভিডিও হয়ে যেত, কোনো ডাউট ছিল না এটাতে। যাই হোক, 4th পয়েন্টের ভিডিওতে যদি আসি তাহলে অবশ্যই ভারতীয় প্লেয়ারদের মান। এবং ভারতীয় প্লেয়ারদের যখনই আমরা বলে থাকি যে বিদেশি লাগে একটা টিমে সাকসেসফুল হওয়ার জন্য, বিদেশিরা না খেললে একটা টিম সাকসেসফুল হবে না, বড় বাজেট নিয়ে আসতে হবে, না হলে টিম সাকসেসফুল হবে না, সেটা কোথাও না কোথাও হয়তো ইস্ট বেঙ্গল একটা জবাব দিয়েছে। এবং ভালো স্কাউটিং, গুড স্কাউটিং অ্যাকচুয়ালি, যেসব প্লেয়ারদেরকে নিয়ে ভাবা হচ্ছিল যে তারা ভালো প্লেয়ার না, ন্যাশনাল টিম প্লেয়ার না, তাদের সাথে বিলো পার, অনেকটা খেলতে পারবে না, বা ময়দানে একটা টার্ম হয় যে কাটমানি সাইনিং, আমার মনে হয় যে এইটাতে একটা কোথাও না কোথাও আজকে জবাব দিয়েছে ইস্ট বেঙ্গল। হার্দিক ভাট বলুন, রোহিত দানু বলুন, জয় গুপ্তা বলুন, এরকম প্লেয়ার্সরা যারা মোটামুটি স্টার্টার হবেন না আইএসএল এর স্টার্টিং 11-এ, তারা কিন্তু আজকে অ্যাকচুয়ালি পার্থক্যটা গড়ে দিলেন। রোহিত দানুর যদি কথা বলি, একটা গোল, দুটো অ্যাসিস্ট। আমরা যদি কথা বলি ডেভিডের, একটা গোল, একটা অ্যাসিস্ট, দুটো অ্যাসিস্ট না, একটা গোল একটা অ্যাসিস্ট, দুজনই ডেভিড অ্যান্ড রোহিত দানুর ক্ষেত্রে। সেখানে জয় গুপ্তার ইকুয়ালাইজিং গোলটাও বুলেট হেডার ফ্রম রাশিদস ফ্রি কিক, অ্যাকচুয়ালি রাশিদও একটা গোল একটা অ্যাসিস্ট। সো মাল্টিপল অ্যাসিস্ট এবং গোল প্রোভাইডার কিন্তু আছে আজকের ম্যাচে। এবং নো ডাউট ইস্ট বেঙ্গলে যেই ইন্ডিয়ান কন্টিনজেন্টটা আছে, এবং স্পেশালি এডমুন্ড এবং আনোয়ার আলী যারা রেগুলার পারফর্মার্স ফর ইস্ট বেঙ্গল, তারা কিন্তু আজকে তাদের টপ গেমে ছিলেন না। স্টিল বাকি প্লেয়াররা কিন্তু পিচ ইন করেছে। সন্দীপ মান্ডির আমরা কথা বলছি, কল্যাণীর ছেলে ইস্ট বেঙ্গলের এখন প্রায় ঘরের ছেলের মতোই হয়ে গেছেন। ইস্ট বেঙ্গল জনতার নয়নের মণি হয়ে গেছেন, লেফট ব্যাক খেলতে পারেন, সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারেন, এবং আজকেও তিনি যে খেলাটা খেললেন সত্যি কথা বলতে অসাধারণ। এবং ম্যাচের শেষে কিন্তু তিনি কেঁদে ফেলেছিলেন, তিনি এতটাই আপ্লুত হয়ে গেছিলেন এই খেলাটা দেখে। এবং কোথাও না কোথাও তার জন্যই পেনাল্টিটা কনসিড করে ইস্ট বেঙ্গল, বাট সেটা কিছু করার ছিল না, অনেকটা পেসে কিন্তু বিট করে দিয়েছিল সেই আল আরাবির প্লেয়ার। ফাউলটা করতেই হতো যদি গোলটা কনসিড না করতে হতো, গোলটা যদি কনসিড না করতে হতো। বাট হ্যাঁ, তাছাড়া সন্দীপ মান্ডি ওয়াজ অ্যাবসলিউটলি টপ নচ। হার্দিক ভাট বলুন, জিকসন সিং বলুন, এবং বাকি প্রত্যেকটা প্লেয়ার দেখুন সবাই ভালো খেলে যাচ্ছে, সবাই আজকে টপ নচ। সো 4th পয়েন্ট অবশ্যই যাবে ইস্ট বেঙ্গলে। ইন্ডিয়ান কোর নিয়ে আমরা বলে থাকি মোহনবাগানের কথা, যে মোহনবাগান যে ক্রিম লেভেলে ইন্ডিয়ান প্লেয়ার্সরা আছে তাদেরকেই তাদের দলে নিযুক্ত করে, তাদের দলে নেয় পারফরমেন্সের জন্য, সেই রকম পারফরমেন্সও তারা দেয়। বাট ইস্ট বেঙ্গলে কিন্তু পিছিয়ে নেই, ইস্ট বেঙ্গলের এই ইন্ডিয়ান কোরটা কিন্তু যথেষ্ট সলিড।
নাম্বার 5 এবং লাস্ট পয়েন্ট যদি আমরা বলি আমাদের 5 পয়েন্টের ভিডিওতে, তাহলে অবশ্যই কথা বলতে হবে ড্যানি র্যামিরেজের। কারণ হয়তো আজকের ম্যাচে খুব একটা প্রযোজ্য না ড্যানি র্যামিরেজের কন্ট্রিবিউশনটা, বাট অ্যাগেন যদি আপনারা পুরো খেলাটা প্রপারলি দেখেন, যতক্ষণ ড্যানি র্যামিরেজ অ্যাকচুয়ালি খেলেছেন, এবং এই ডিবেটেই আমরা আমাদের 5 পয়েন্টটা 5th পয়েন্টটা রাখবো, যে ড্যানি র্যামিরেজ ভার্সেস মিগেল ফেরেরা। মিগেল ফেরেরার যে কাজটা বা মিগেল ফেরেরার যে অ্যাবসেন্সটা, সেটা কি কোথাও না কোথাও পূরণ করতে পারবে ড্যানি র্যামিরেজ? আমার মনে হয় তিনি পারবেন। যদিও দুটো কমপ্লিটলি ডিফারেন্ট প্রোফাইলের প্লেয়ার, হ্যাঁ অ্যাটাকিং মিডফিল্ডের রোলে খেলে তারা ঠিকই। মিগেল ফেরেরা কিন্তু কাইন্ড অফ একটু অ্যাটাকিং মিডফিল্ডার প্লাস সেকেন্ড স্ট্রাইকার, নিজেও কিন্তু গোল করার ক্ষমতা তিনি রাখেন এবং পাসও অসাধারণ তিনি বাড়ান। বাট ড্যানি র্যামিরেজ কিন্তু একটা কমপ্লিট অর্কেস্ট্রার অফ দ্য গেম। অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন, একটুখানি নিচেও তিনি চলে আসেন এবং বলও কিন্তু ভালো স্ন্যাচ করতে পারে অন্যের পা থেকে, এবং অফ দ্য বল যে ওয়ার্কগুলো ড্যানি র্যামিরেজের, সেটাও কিন্তু যথেষ্ট ভালো ট্যাকেল করতে পারেন, এবং যখন তিনি বল লুজ করছেন ট্যাকটিক্যাল ফাউলসও কিন্তু তিনি কয়েকটা করছিলেন, যেখানে গেমের পেসটা কিন্তু কিল হয়ে যাচ্ছিল। তাহলে সেখান থেকে আল আরাবি একটা সুন্দর কাউন্টার অ্যাটাকও করতে পারতো। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এটা কোথাও না কোথাও কিন্তু ম্যাটার করে যায়। এবং ড্যানি র্যামিরেজ যে বিপিন অ্যাকচুয়ালি যে গোলটা মিস করেছিল, সেখানে আপনারা দেখবেন যে ড্যানি র্যামিরেজ একটা সুন্দর কার্লিং বল দেয় জেসিনকে, যেটা সোজা গিয়ে একটা বাঁক খেয়ে একদম জেসিনের পায়ে পড়ে, এবং সেটাই জেসিন সাজিয়ে দেয় বিপিনের জন্য। সেটা আনফর্চুনেটলি বিপিন মিস করে, বাট স্টিল আমার মনে হয় যে ড্যানি র্যামিরেজ যে খেলাটা খেলছেন ইস্ট বেঙ্গল, এবং যত আরো দিন যাবে আরো তিনি ফিট হয়ে উঠবেন। 34 বছর বয়সটা হয়তো একটুখানি বেশি, বাট যেই ফিটনেসে তিনি খেলছেন বা যেভাবে তিনি কন্ট্রিবিউট করছেন ইস্ট বেঙ্গলের এই দলকে, আমার মনে হয় যে হি ইজ ইনডিড আ স্পেশাল প্লেয়ার ফর ইস্ট বেঙ্গল। এবং ইস্ট বেঙ্গল বা বোনাস পয়েন্টই বলতে পারেন এটা একটা 5 পয়েন্টের ভিডিওতে। ইস্ট বেঙ্গলের ধরুন যখন বাকি বিদেশিরা আসবে, এনসুঙ্গুসি, এফিয়ং আসবে, এবং সেকেন্ড স্ট্রাইকার 6 ফরেনার আসবে, একটা নতুন ফরেন ডিফেন্ডার আসবে, ইস্ট বেঙ্গলে এই টিমটা কিন্তু যথেষ্ট সলিড লাগবে, যথেষ্ট ডেঞ্জারাস লাগবে যেভাবে তারা এই খেলাটা খেলছে। এবং এখন আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের যে দলটা যে খেলাটা খেললো, এখন দ্য বল ইজ ইন দ্য ম্যানেজমেন্টস কোর্ট, মানে ম্যানেজমেন্টের হাতেই কিন্তু এখন সম্পূর্ণ জিনিসটা নির্ভর করছে। তাদেরকে কিন্তু কাজ করতে হবে, তাদেরকে কিন্তু ভালো মানের বিদেশি আনতে হবে, আর যে কয়েকটা বিদেশি বাকি, দুটো বিদেশি বাকি, ভালো বিদেশি কিন্তু আনতে হবে যদি ইস্ট বেঙ্গলকে ভালো কিছু করতে হয় ACL 2-তে। কারণ রোজ রোজ ইন্ডিয়ান প্লেয়ার্সরা কিন্তু এভাবে ম্যাচ বের করতে পারবে না, তাদের কিন্তু হেল্প লাগবে ফরেন প্লেয়ারদের, এবং সেটা কিন্তু একমাত্র ম্যানেজমেন্টই করতে পারে। বাট কোচ অ্যান্টনি লোপেস হাবাস তিনি কিন্তু আবারও বুঝিয়ে দিলেন যে কেন তিনি ভারতীয় ফুটবলে এত বড় একজন নাম, এবং কেন ইস্ট বেঙ্গল এত খরচা করে তাকে এনেছে ইস্ট বেঙ্গলে সেই দায়িত্বটা দিতে। এবং আমার মনে হয় যে অ্যান্টনিও লোপেজ হাবাস, তার হাত ধরে ইস্ট বেঙ্গল এই মরশুম স্বপ্ন দেখবে, ACL 2 এর স্বপ্ন, ISL এর স্বপ্ন, এবং তারপরে বাকি যে টুর্নামেন্টস হবে, ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ, সেগুলোরও স্বপ্ন। বাট আপাতত ভিডিওটা এতটাই রাখি। আজকে 12 তারিখ, প্রায় 12টা বাজতে চললো আমার ঘড়িতে, এবং 17 তারিখ, মোস্ট প্রবাবলি 17 তারিখ ইস্ট বেঙ্গল নামবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, এবং সেটা আরেকটা টেস্ট হবে ফর অ্যান্টনিও লোপেজ হাবাস। কি হবে ইস্ট বেঙ্গল অপোনেন্ট, লটারির মাধ্যমে আমরা খুব শীঘ্রই সেটা জানতে পারবো। আগামীকাল 13 তারিখ ডুরান্ডের লাস্ট গ্রুপ স্টেজ ম্যাচ, এবং তারপরে কিন্তু নির্ধারণ হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে কারা কারদের মুখোমুখি হবে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায় এরকম ইনফরমেটিভ ভিডিওসের জন্য। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন অবশ্যই, এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।